প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বাত ব্যথার আধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মঞ্জুরে খোদা 1988 সালের ডিসেম্বর মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিক শান্তিনগরের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাত ব্যথা সেটি আসলে কি? ব্যথা তো সব ব্যথাই তো বাত ব্যথা নয়, স্পেসিফিক একটি ক্যাটাগরির ব্যথা হচ্ছে বাত রোগ বা বাত ব্যথা হয়ে থাকে। আমরা যেটা দেখেছি ধরুন যে ব্যথার বিভিন্ন কারণ আছে, একটা প্রদাহ ভিত্তিক বা ইনফ্লামেশন জনিত কারণ, আবার একটা আছে আপনার নিউরোজেনিক বা নার্ভের কারণ, একটা হচ্ছে রক্তনালী বন্ধ ভ্যাসকুলার কারণ, একটা সাইকোজেনিক বা মানসিক পীড়ার কারণ, বিভিন্ন কারণ আছে। তো তার মধ্যে যেটা হলো ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টিজনিত কারণ। তো এই প্রদাহটা আবার অনেক কারণে সৃষ্টি হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, বাট এগুলো কিন্তু বাত ব্যথা নয়। বাত ব্যথা একটা যেটা বলা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের ত্রুটিজনিত যে সমস্যা, আপনার শরীরে যে শ্বেতকণিকা আছে, শ্বেতকণিকার ভুল সিগন্যালের কারণে বা আপনার জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে, জিনগত ত্রুটির কারণে বা আপনার ভুল খাদ্যাভ্যাস, জীবনাচরণের কারণে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার এমন কোনো ত্রুটি যেটা আপনার অস্থিসন্ধিকে কোনো আঘাত বা ইনফেকশনের কোনো কারণ ছাড়াই আপনার অস্থিসন্ধিকে প্রদাহযুক্ত করবে, অস্থিসন্ধির ব্যথা উৎপাদন করবে এবং এই অস্থিসন্ধির ব্যথায় শুধু না, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গেরও প্রদাহ তৈরি করবে, যেমন রক্তনালী, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, বিভিন্ন জায়গার প্রদাহ তৈরি করতে পারে। অর্থাৎ অস্থিসন্ধির ব্যথা ছাড়াও কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বাত রোগে আক্রান্ত হতে পারে। এটাকে বলা হয় অটো ইমিউন রোগ। অটো ইমিউন রোগ মানে আপনার ইমিউন সিস্টেমের ত্রুটি আপনার নিজের বিরুদ্ধে কাজ করছে, এটাকে বলে ঘরের শত্রু বিভীষণ। তো এই ধরনের ব্যথাগুলো, এগুলো মূলত বাত ব্যথা বা বাত রোগ। এই যে বাত ব্যথা, সেটির ধরনটি কেমন হয়ে থাকে এবং এই বাত ব্যথার আসলে কোনো সময় আছে কিনা, যে সকালে বেশি হতে পারে কিংবা সন্ধ্যায় কিংবা রাতে, সে বিষয়টি একটু জানবো। যখন একটি রোগী যখন ব্যথা অনুভব করে, তখন উনি তো খেয়াল করবেন যে এটা কী ধরনের সম্ভাব্য কী ধরনের ব্যথা। এই জায়গায় সচেতনতার বিষয়, কারণ এই অটোইমিউন রোগগুলো কিন্তু খুব বিপজ্জনক। সময় মতো সঠিক চিকিৎসার কাছে উপস্থিত না হলে কিন্তু রোগের মাত্রা এমনভাবে বাড়ে যেটাকে আর খুব বেশি রিভার্স করা সম্ভব হয় না। যদিও এখন ইন্টারভেনশনাল ভাবে আমরা পারি অনেক ধরনের উন্নত চিকিৎসা দিতে। তদুপরি রোগীদের জানতে হবে লক্ষণ সম্পর্কে। তো লক্ষণের মধ্যে যেটা হলো যে আপনি বললেন যে ব্যথার ধরনটা কি, সেটা হলো যে আপনার জোড়া জোড়া ব্যথা হবে অথবা আপনার মেরুদণ্ডে ব্যথা হবে। তো বিভিন্ন জয়েন্টসে ব্যথা হতে পারে, হাতের ছোটো ছোটো গিরা, পায়ে ছোটো ছোটো গিরা। কখনো এটা সকালের দিকে, ভোরের দিকে বা রাতের দিকে বেশি হতে পারে, ঠিক আছে, বা বিশ্রামে গেলে বেশি হতে পারে, আবার পরিশ্রম করলে, অ্যাক্টিভিটিস করলে, পার্কে জগিং করলে, হাঁটলে ভালো হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে মোস্ট কমন তম একটা সংকেত। এবং সাথে আপনার গায়ে হালকা হালকা জ্বর থাকতে পারে, লো গ্রেড ফিভার থাকতে পারে, আবার বিভিন্ন বিচিত্র লক্ষণ হতে পারে যেগুলো সাধারণত আমরা বাত ব্যথার বলে আমরা মনে করি না। এটা হলো অস্থিসন্ধির ব্যথা ছাড়াও, যেমন ধরুন যে মুখের ভেতরে ঘা হতে পারে, আবার ধরুন যে মুখে র্যাশ হতে পারে, চুল পড়তে পারে, আবার গায়ে বিভিন্ন ধরনের ভাস্কুলাইটিস বা রক্তনালী ফুলে ওঠা বা চামড়া ফুলে উঠতে পারে, চামড়া শক্ত হয়ে যেতে পারে, শ্বাস প্রদাহ, কিডনি দিয়ে প্রোটিন যেতে পারে, প্রস্রাবে ফেনা হতে পারে। আবার আরও রোগ আছে বাত ব্যথা, যেমন ধরুন যে মহিলাদের একটা বিশেষ রোগ, যেমন ধরুন যে গর্ভপাত হতে পারে, 2-3 মাস পেটে গর্ভধারণ হবার পরে বা অটোমেটিক বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে, এটা রিপিটেডলি হতে পারে, ঠিক আছে। তো এগুলো বিচিত্র ধরনের লক্ষণ, শুধুমাত্র অস্থিসন্ধির ব্যথা ছাড়াও এগুলো হতে পারে। বাত ব্যথা বিষয়টি নিয়ে নানা ধরনের কুসংস্কারের সাথে জড়িত রয়েছে। এই বাত ব্যথা কি কারণে হয়ে থাকে? এটা মূলত দেখা যায় যে অটোইমিউন রোগগুলো জিনগতভাবে আমরা সবাই পেয়ে থাকি, কিন্তু এই জিন পেলেই যে অটোইমিউন রোগের উৎপত্তি ঘটবে তা নয়। এটা বলা হয় এনভায়রনমেন্ট জিন মিসম্যাচ, এনভায়রনমেন্ট জিন ইন্টারাকশন। আপনি কী ধরনের খাদ্য খাচ্ছেন, আপনার পরিবেশে দূষণের মাত্রা কেমন, আপনার বায়ুতে পানিতে দূষণের মাত্রা কেমন, আপনার খাদ্যে দূষণের মাত্রা কেমন, আপনার ঘন ঘন ইনফেকশন হয় কিনা, আপনার নাড়ির অবস্থা কেমন, আপনি কি ঘন ঘন মলত্যাগ করেন কিনা, আইবিএস বা আইবিডি ট্রাবল আছে কিনা, বিশেষ করে লিকি গাট। আমাদের বাংলাদেশে কৃষি দূষণের কারণে ব্যাপক হারে খাদ্য দূষণ, সে কারণে এই পলিউট্যান্টগুলা পানির মাধ্যমে আসে। এগুলো কিন্তু আপনার সকল বাতের উৎস কিন্তু নাড়ির মধ্যে, কিন্তু জয়েন্টে উৎস না। জয়েন্ট হলো অ্যাফেক্টেড, জয়েন্ট আক্রান্ত, বাট উৎসটা কোথায়? নাড়ি থেকে আসছে। নাড়ির মধ্যে যখন এই দূষকগুলো যায়, এগুলো কিন্তু অন্ত্রে ছিদ্র করে, মানে ক্ষুদ্রান্ত বৃহদান্তে মলত্যাগের ঝামেলা হয়। অনেক সময় মলত্যাগের ঝামেলা না হলেও আপনার অন্ত্রকে ছিদ্র করে এবং এটা আপনি জানেন না। তখন এই দূষকগুলো যখন রক্তে প্রবেশ করে, তখন আপনার এই রোগ প্রতিরোধ ব্যবস্থা ত্রুটি ঘটে এবং আলটিমেটলি আপনি ব্যথায় ভোগেন বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এনভায়রনমেন্ট মানে পরিবেশের দূষক থেকে এবং মানব সৃষ্ট দূষক থেকে আপনার এই জিনগুলা অ্যাক্টিভেট হয়।
কিভাবে আপনারা নিশ্চিত হন যে বাত ব্যথা সমস্যাটি তার হয়েছে? এখন দেখুন, যখন একজন ব্যথা নিয়ে আসে, আমরা প্রথমে হিস্ট্রি নেওয়ার পর আগে আমরা কিছু মানে ব্যথা রোগের একটা সমস্যা কি, একই ধরনের লক্ষণ নিয়ে 4-5 ধরনের রোগ হতে পারে, ঠিক আছে? তখন সেটাকে আলাদা করতে গেলে কিছু বিশেষায়িত চেক আপ লাগে, কারণ বাত ব্যথা যখন একটি মানুষের হয় তখন কিন্তু সেটা স্পেসিফিক ডায়াগনোসিস হতে হবে। স্পেসিফিক ডায়াগনোসিস না হলে কিন্তু লক্ষণ একই হতে পারে, হাতের ব্যথা অনেক রোগী হতে পারে, কিন্তু চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন রোগের ধরন অনুসারে। এখন আধুনিক জিনগত অ্যানালাইসিস আমরা বলি, HLA টেস্টিংগুলো হচ্ছে, আধুনিক মানে ক্লিয়ার টেস্টিংগুলো হচ্ছে, রক্ত পরীক্ষার এখন অনেক অ্যাডভান্স, মানে আপনি বলতে পারেন যে উন্নত বিশ্বের প্রায় অলমোস্ট 80-90% যে পরীক্ষা হয়ে থাকে সেটা কিন্তু এখানে এখন হচ্ছে। তো সে কারণে আমরা সহজেই নির্ণয় করতে পারি, এবং অ্যাডভান্সড আমাদের এখানে এখন 3 টেসলা MRI হয়। সেক্ষেত্রে অনেকগুলো যেগুলো রক্ত পরীক্ষায় যেগুলো ধরা পড়ে না, সেগুলো আমরা ইমেজিংয়ের মাধ্যমে আমরা ধরতে পারি। সেক্ষেত্রে রোগ নির্ণয় কোনো সমস্যা হচ্ছে না এখন। বয়সের সাথে বাত ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কিনা? বয়সের সাথে বাত ব্যথার ওইভাবে কোনো সম্পর্ক নেই। আমাদের মানে আমি রোগীর পুলের মধ্যে আপনার অ্যাজ লো অ্যাজ 8 ইয়ার্স, মানে 8 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ব্যথা নিয়ে আসে। তো এটা কিন্তু অটোইমিউন রোগগুলো কিন্তু এখন শিশু কিশোরদেরকে বেশি ধরছে, তরুণীদেরকে বেশি ধরছে, কারণ খাদ্যাভ্যাসের ত্রুটি, কৃষি দূষণের মাত্রার কারণে তারা জিন অনেকে বহন করেছে, কিন্তু জিন বহন করলে যে আবার বলছি বাত ব্যথা সৃষ্টি হবে এমন না। তো জিনটাকে অ্যাক্টিভেট করে এই সমস্ত দূষণ, অনেক সময় ঔষধ গ্রহণ, ভুল ঔষধ গ্রহণ। হ্যাঁ, তো এই কারণে দেখা যায় যে বয়সের সাথে ওইভাবে কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র আমরা যেটা বলি যে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়বাত, যেটা আমরা হাঁটুর বা কাঁধের ভিতরে যে জেলি শুকায় যায় বা কার্টিলেজ ক্ষয় হয়, এটা মূলত মধ্য বয়স থেকে একটু বৃদ্ধদের বেশি দেখা যায়। আদারওয়াইজ যে কোনো বাত ব্যথা যে কোনো বয়সে হতে পারে। পারিবারিক ইতিহাস সেটির সাথে বাত ব্যথার সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে। বিশেষ করে অটোইমিউন রোগগুলোর মধ্যে বিশেষ করে লুপাস, তারপরে রিউমাটয়েড, চর্মরোগজনিত সোরিয়াসিস জনিত বাত, আইবিডি জনিত বাত, ঠিক আছে? তো এগুলো দেখা যাচ্ছে পারিবারিক হিস্ট্রির সাথে সংযুক্ত, অস্টিওআর্থ্রাইটিস। সেই বিষয়গুলোর জন্য স্ক্রিনিং কিংবা টেস্ট আসলে পূর্ব অবস্থায় করা যায় কিনা, বা এই ধরনের কোনো আসলে নির্দেশনা রয়েছে কিনা যাদের পারিবারিক ইতিহাস রয়েছে? আন্তর্জাতিক গাইডলাইন বলে যে স্ক্রিনিং এর কোনো গুরুত্ব নাই, কারণ স্ক্রিনিং হয়ে অনেকের শরীরে অনেক ধরনের অ্যান্টিবডির উপস্থিতি বা রোগের সম্ভাব্য সংকেত পাওয়া যেতে পারে, কিন্তু সেটি কিন্তু রোগের 100% তাকে নির্ণয় বা সুরক্ষা দেয় না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভেনশন হচ্ছে তাকে দূষণ থেকে বা তার যে লাইফস্টাইলের ত্রুটি আছে বা অটোইমিউন ডিজিজের যে সূচনা আকার এই লিকি গাটটাকে প্রতিহত করা। এটাই হচ্ছে আমাদের এখনকার যে মডার্ন যে ইন্টারভেনশনসে বলা হয় যে ইন্টারভেনশনটা করতে হবে যেন রোগটা সৃষ্টি না হয়, বা সৃষ্টি হইলেও যেন সেটা খুব ছোট অবস্থাতে যাতে সেটাকে আমরা নির্মূল করতে পারি। নইলে যখন অ্যাডভান্স আসে তখন এটাকে চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়ে যায়। নিশ্চয়ই। কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন বাতরোগ ডায়াগনোসিস করবার পর? ডায়াগনোস করার পর আগে আমরা টাইপটা দেখি, যেটা কি আপনার প্রদাহজনিত কিনা, অটোইমিউন কিনা, নাকি এটা ডিজেনারেটিভ, ঠিক আছে, নাকি এটা ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত, ঠিক আছে। কারণের উপরে কারণ নির্ণয় করে আমরা সাধারণত দেখা গেছে বেশিরভাগই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে খাদ্যাভ্যাসের ত্রুটি, দূষণজনিত ত্রুটি, তো ওগুলো আমরা স্পেসিফিক ডায়েট চার্ট আমরা দিয়ে থাকি, এবং যেগুলো আছে জীবনযাত্রার সাথে সংযুক্ত তাকে এক্সারসাইজ করতে বলি। যেগুলো প্রদাহজনিত বাত সেগুলো সবগুলো কিন্তু এক্সারসাইজ করলে ভালো থাকে, যত বেশি ঘাম ঝরাবে, ওজন নিয়ন্ত্রণে রাখবে, মুটিয়ে যাবে না, এক্সারসাইজ করবে, ঠিক আছে, এবং বিশেষ খাদ্যাভ্যাস পালন করবে, আলট্রা প্রসেসড ফুড খাবে না, ঠিক আছে। তো সেগুলো আমরা তখন তাদেরকে সচেতন করি। বাত ব্যথার ডায়াগনোসিসের বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে জানছিলাম, সেক্ষেত্রে আসলে বাত ব্যথার চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি যদি রোগটা আর্লি ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এখন এমন অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে যেখানে আপনাকে দীর্ঘমেয়াদীভাবে কোনো ব্যথানাশক, স্টেরয়েড এবং আরও যে মানে পার্শ্বক্রিয়া উৎপাদনকারী যে ওষুধগুলো আমরা বলি রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ওষুধ, এগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা কিন্তু এখন অনেকাংশেই কমে গেছে। এবং যদি রোগ নির্ণয় হয়ে থাকে, যেমন ধরুন যে গেটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে যদি আপনার জানা যায় যে হ্যাঁ এটা গেটে বাত, রিউমাটয়েড, তখন কিন্তু এখন আগে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণটা কোন অ্যান্টিবডি বেশি সেটি দেখার পরে কিন্তু আমরা এখনই টার্গেটেড চিকিৎসা আমরা দিতে পারি। তাহলে কিন্তু তার আর এই আঙ্গুল বাঁকায় যাওয়ার বা এই ব্যথাগুলো দীর্ঘমেয়াদীভাবে থাকে না। আবার ধরুন যে লুপাস, মহিলাদের লুপাস হচ্ছে, SLE হচ্ছে, লুপাস নেফ্রাইটিস হচ্ছে, কিডনি জটিলতা হচ্ছে, এটাও কিন্তু যদি একবার হয়ে যায়, এখন বলা হয় যে এটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে বা ডায়ালাইসিস করতে হবে, ওই পর্যায়ে যাবার আগেই কিন্তু আমরা এখন তাকে অত্যাধুনিক যেটা আমরা বলি যে ম্যাপ থেরাপি, সেটা দেওয়ার সম্ভব হচ্ছে, স্টেম সেল আছে, এরকম এমন কিছু অ্যাডভান্স চিকিৎসা আছে যেগুলো যদি রোগী যদি সময় মতো আসেন এবং এই রোগগুলোকে আগে বলা হতো এটা নির্মূল করা সম্ভব না, এখন আমরা নির্মূল করে ফেলতে পারি, এটা সম্ভব। এবং সাথে আমরা বিশেষ ডায়েটারি গাইডলাইন দিই, এবং এই অটোইমিউন রোগগুলোকে যেহেতু আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা অতি উত্তেজিত হয়ে সৃষ্টি করেছে, এটাকে কাম ডাউন করার একটা পদ্ধতি হচ্ছে ফাস্টিং। আমরা বলি যখন আমরা ওষুধ দিয়ে বা এখন আধুনিক যে আমরা টার্গেটেড চিকিৎসা বলুন বা স্টেম সেল বলুন যাই দিই না কেন, এটা দেওয়ার পরে কিন্তু একটা পর্যায়ে এই সমস্ত ওষুধের কার্যকারিতা অনেক সময় কমে যায়, কিন্তু জীবন রক্ষার জন্য আমরা দিয়ে থাকি বা রোগের লক্ষণ প্রশমনের জন্য আমরা দিয়ে থাকি।
দেওয়ার পরে এটা যেন আবার ফিরে না আসে, এই জন্য আমরা বলি যে ফাস্টিং। তো ফাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা আমরা সাধারণ বাংলায় বলছি রোজা। তো এই রোজার কিন্তু বিশেষ উপকারিতা আছে, এবং ফাস্টিং যদি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে, চিকিৎসকদের বিধান মেনে করা হয়, এবং শুধু রোজাকালীনই নয়, আরও অটোইমিউন রোগী যারা, তাদের জন্য সারা জীবনই। তবে এর বিশেষ বিধান মেনে যদি ফাস্টিং করে, তাহলে কিন্তু এই রোগের চিকিৎসা ব্যয় অনেক কমে যায়। অর্থাৎ বছরের যে কোনো সময় হতে পারে। বছরের যে কোনো সময় হতে পারে। এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা আমরা বলে থাকি বাত জ্বরের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই বাত রোগের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? আমরা বলি যে কারণ নির্ণয় করা। কারণ নির্ণয়ের পরে আমরা দেখি যে আগে ধরেন যে রক্তের বিভিন্ন ধরনের সাইটোকাইন দেখা সম্ভব হতো না, এখন কিন্তু সাইটোকাইনগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, সাইটোকাইনগুলো হচ্ছে রোগের কারণ। তো এগুলো অ্যানালাইসিস করা আগে সম্ভব ছিল না। তো তার বাত রোগটা কোত্থেকে সৃষ্টি হয়েছে, তো ওই জায়গায় টার্গেটেড চিকিৎসা আমরা আমরা বলি যে বায়োটেক। তো এই টার্গেটেড চিকিৎসাগুলো করলে দেখা যায় যে ঢালাওভাবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন করা কিন্তু সম্ভব নয়, এবং ওটা করলে অনেক পার্শ্বক্রিয়া হয়। দেখা যাচ্ছে উপকারের থেকে পার্শ্বক্রিয়ার মাত্রা অনেক বেশি হয়ে গেছে, বা যে মাত্রায় উপকার আসবার কথা সেটি আসে নাই। সেক্ষেত্রে আমরা টার্গেটেড চিকিৎসা আছে। এছাড়াও আমরা যেটা করে থাকি যে যদি কোনো অর্গান বা জয়েন্টস যদি ড্যামেজ হয়ে থাকে, যে অস্থিসন্ধির মধ্যে তরল শুকিয়ে গেছে, বা অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, বা হাইলি ইনফ্ল্যাম বা প্রদাহযুক্ত, তখন আমরা সেই ব্যথা উপশমের জন্য আমরা কিন্তু রিজেনারেটিভ মেডিসিন ইউজ করি। তো রিজেনারেটিভ মেডিসিন কিন্তু কোনো ঔষধ না, এটা আপনার শরীরের যে প্রাকৃতিক উপাদান, যেমন রক্তরস বা প্লাজমা, অস্থিমজ্জা থেকে স্টেম সেল বা চর্বিজাত স্টেম সেল, আপনার পেটের মেদভুঁড়ি থেকে স্টেম সেল সংগ্রহ করা হয়। আবার ধরুন যে বাচ্চাদের নাভিরজ্জুর কর্ড থেকে সংগ্রহ করা হয়। এই ধরনের সেলগুলো কিন্তু আপনাকে পার্শ্বক্রিয়া মুক্তভাবে অস্থিসন্ধির মধ্যে প্রবেশ করালে সেটা কিন্তু অস্থিসন্ধির প্রদাহকে সম্পূর্ণরূপে নাশ করে। বাত রোগের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাত রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয়, তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয়, তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায়, তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায়, যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন। আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। বাত রোগ, সেটি প্রতিরোধ করবার কোনো উপায় রয়েছে কিনা? নিঃসন্দেহে ডিজিজ বার্ডেন কমানোর জন্য এটা আমরা খুব দিয়ে থাকি। বিশেষ করে যেমন ধরুন যে পরিবারের এক সদস্য যদি আক্রান্ত হয়ে থাকে, তাকে সহ তার যে আদার্স যে ভাই বোনগুলো আছে বা তাদের কিন্তু আমরা এই ধরনের একটা প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়ে থাকি। তো প্রতিরোধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যাভ্যাসের যে উপাদান সিলেকশন। আমাদের এখন কিন্তু যে খাদ্যাভ্যাসে যে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষি দূষণ, এবং কৃষির যে প্রোডাক্টগুলো সেগুলোর মধ্যে অতিহারে অ্যান্টিবায়োটিক্স বা পেস্টিসাইড ব্যবহার, এবং সংরক্ষকের জন্য প্রিজারভেটিভস ব্যবহার, এগুলো একটা সমস্যা। আরেকটি হলো যে আপনার খাদ্য তৈরির যে প্রক্রিয়া, খাদ্যকে এমনভাবে পোড়ানো হয় যে আমাদের যে সয়াবিনটা দূষিত, এবং সয়াবিনটা যখন পুড়ে যায় তখন সেখানে কিন্তু মানে হাইড্রোকার্বন তৈরি হয়, এবং আমরা যে মাংস প্রসেস করি বা আলট্রা প্রসেস করি, এবং আমাদের যে চাল, চিনি, আটা, এগুলো সবই কিন্তু সাদা।
ঠিক আছে? তো এই যে খাদ্যের যে সমস্যাগুলো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেস করি। এটা অ্যাড্রেস করলে কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হয়। পাশাপাশি আমরা বলি যে লিকি গাট প্রতিরোধের জন্য বিশেষ কিছু খাদ্য আছে, যেমন আমরা যে খাদ্য খাই সেখানে কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে। তো এই ব্যাকটেরিয়াগুলো অতিহারে দূষিত করে, আপনার নারীর পরিবেশ নষ্ট করে। আমরা কিন্তু বাংলাদেশে দেখা যায় যে প্রোবায়োটিক খাওয়ার প্রচলন নেই, এই জন্য আমরা বলি যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য খাবেন। এটা ছোট উদাহরণ দিই, যেমন আমাদের যত বাংলাদেশে যে গরুচারণ হয়, গরুচারণ কিন্তু একদম দূষিত, কারণ গরু নিজে দূষিত খাবার খায় এবং গরু গ্রাস ফেড হয়, নট ফিড। ঠিক আছে? তো গ্রাস ফেড যেহেতু হয় না, তার থেকে যে দুধ মাংস আসে সবই হলো দূষিত। সেক্ষেত্রে এই দুধটাকে যদি আপনি দই বানান তাহলে কিন্তু প্রোবায়োটিক হয়ে যায়, তখন কিন্তু দূষক অনেকাংশেই থাকে না। তো এই জন্য আমরা বলি যে দুধ খাওয়া বারণ, আপনি দই খাবেন। হ্যাঁ, এখন আপনি যদি বাইরে থেকে ইম্পোর্টেড সংরক্ষিত দুধ কিনতে পারেন সেটা আলাদা বিষয়। অর্থাৎ খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, নিঃসন্দেহে পরিবর্তন আনতে হবে এবং এখানে আমাদের কৃষি দূষণ রোধ করতে হবে, এবং কৃষি দূষণের সমস্যাটাই মূলত অটোইমিউন রোগের প্রধান কারণ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাতরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যে বুকে পানি তো আসলে যে আমরা কি হয় যে ফুসফুসের মধ্যে দুইটা পর্দা থাকে, একটা বলি প্যারাটাল প্লুরা, একটা বিসেলার প্লুরা, দুইটা পর্দা, দুইটা ঝিল্লি। এই দুইটা ঝিল্লির মাঝখানে যখন পানি আসে এটা হচ্ছে প্লুরাল ডিফিউশন। ঠিক আছে? আর কোনো কারণে যখন আমরা ফুসফুসের মধ্যে কি প্রায় অনেকগুলো অ্যালভিওলাই থাকে, ফুসফুসের থলি বলি আমরা, তো এগুলো থেকে কিন্তু অক্সিজেনটা চেঞ্জ হবে। আমরা যে শ্বাস নিব ওটা রক্তের মধ্যে ওই থলির মাধ্যমে রক্তের মাধ্যমে যাবে। তো এগুলোর মধ্যে যখন ফুসফুসের থলির মধ্যে যখন পানি আসবে এটা বলে পালমোনারি এডিমা বা ফুসফুসে পানি। এটা সাধারণত আপনার হার্ট ফেলিওর বা ফ্লুইড ওভারলোড এসব কারণে হয়। তো দুইটা ভিন্ন জিনিস, একটা যখন ফুসফুসের পর্দার মধ্যে পানি আর একটা ফুসফুসের নিজের মধ্যে পানি, অ্যালভিওলার মধ্যে পানি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।